মেয়েটির মৃত্যুর ৩ বছর পরেও তাকে ভুলতে পারে না তার স্বামী। এবং তখনই মেয়েটি আবারও ভূত হয়ে তার স্বামীর জীবনে ফিরে আসে। বেঁচে থাকাকালীন সে যে ভালোবাসা আর সম্মান পায়নি, মৃত্যুর পর কি সেটা সে পাবে তার স্বামীর কাছ থেকে? সেই নিয়েই বেশ ইন্টারেস্টিং এবং একদম অন্যরকম একটা ড্রামা আজকে এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান পুরুষ চরিত্র জনকে দেখতে পাই। জন একজন বেশ উচ্চপদস্থ সরকারি কর্মচারী ছিল। আমরা দেখতে পাই যে জন তার কিছু কলিগের সাথে ড্রিঙ্ক করতে করতে বাড়িতে ফিরছিল, এবং তখনই রাস্তায় হঠাৎ করেই সে তার স্ত্রীকে এবং সে তার স্ত্রীর পিছু নিয়ে তাদের বাড়িতে ঢুকে পড়ে। এবার জনের সাথে তার যে সহকর্মীরা ছিল তাদের কথা থেকে আমরা জানতে পারি যে জন ৩ বছরই বেশ উন্নতি করেছে, মানে সে বেশ বড়লোকও হয়েছে এবং পদোন্নতি করেছে। এবং সেই নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল। যাই হোক, জন তো তার বাড়িতে চলে আসে এবং আমরা দেখতে পাই সেখানে তার স্ত্রী গ্রেসিকে। এবং আমরা দেখতে পাই জন তো বাড়িতে এসেই তার স্ত্রী গ্রেসিকে কিস করছিল। মানে মনেই হচ্ছিল যে তাদের মধ্যে ভীষণই রোমান্টিক একটা সম্পর্ক রয়েছে। কিন্তু তখনই জনের সামনে রাখা একটা আয়না আমরা দেখতে পাই, এবং আমরা দেখতে পাই সেই আয়নায় জনের প্রতিচ্ছবি দেখা গেলেও তার স্ত্রীকে দেখা যায় না, কারণ তার স্ত্রী ৩ বছর আগেই মারা গেছিল। এবং জন আসলে তার স্ত্রীর যে স্মৃতি ফলকটা ছিল সেটা জড়িয়েই কান্না করছিল। এবং তখনই সেখানে আমরা তার স্ত্রী গ্রেসির ভূতকে দেখতে পাই। গ্রেসি বলে ওঠে যে জন, আমি ৩ বছর আগে মারা গেছি, আর আমার পিছনে তুমি এইভাবে ফুর্তি করছো। আজকে আমি তোমাকে আমার সাথেই নিয়ে যাব। আমি যদি পুনর্জন্মের জন্য আমার স্মৃতিপলকটা নিতে এখানে না আসতাম তাহলে তো তোমাকে আমি দেখতেই পেতাম না। দাঁড়াও, আমি তোমায় মজা দেখাচ্ছি। এবং এই বলে জনের পেতনি স্ত্রী জনের চুল ছিঁড়ে নেয়। পরের দিন সকালবেলা জন তো আয়নায় নিজেকে দেখে চমকে যায় যে এটা তার সাথে কি হয়েছে। তারপর তো সে রেডি হয়ে তাদের হলে আসে, এবং জনকে দেখে তার সকল কর্মচারীরাই হাসাহাসি করছিল। এবং তখনই একজন জনের পিছনে আয়না ধরে। জন দেখে যে কেউ একজন তার জামাটা কুটি কুটি করে পিছন থেকে ছিঁড়ে দিয়েছে, এবং সেটা আর কেউই না, জনের ভূত স্ত্রী ছিল। জন তার কাজের বিষয়ে একটি ইম্পর্টেন্ট নোটিশ খুলে দেখে যে সেখানে কেউ একজন কালি দিয়ে কচ্ছপ এঁকে গেছে, এবং এটাও তার ভূত স্ত্রী গ্রেসি ছিল। এবার জন তো বুঝতে পারে যে আসলে এটা কি হচ্ছে, যদিও জন তখনও গ্রেসির ভূতকে দেখতে পাচ্ছিল না। এবং জন তার স্ত্রীর স্মৃতিফলকের কাছে ধূপ নিয়ে প্রেয়ার করতে লেগে যায় যে গ্রেসি, তুমি কি আমার সাথে এমনটা করছো? তাহলে দয়া করে আমার সাথে এমনটা করো না। এবং গ্রেসি তো তখনই এক ঝটকা মেরে জনকে সেখান থেকে ফেলে দেয় এবং ফু দিয়ে সেই মোমবাতি নিভিয়ে দেয়। এবং জন এবার শিওরলি বুঝতে পারে যে তার মানে সে যেটা ভাবছে সেটাই ঠিক। এবং সে বলে ওঠে যে গ্রেসি, তুমি কি সত্যিই ফিরে এসেছো? এবং তখনই জনের সামনে থাকা মোমবাতিটি আবারও জ্বলে ওঠে, এবং জন তো শিওর হয়ে যায় যে তার স্ত্রী আবারও ফিরে এসেছে। আমরা জন এবং গ্রেসিকে একদম মুখোমুখি দেখতে পাই, যদিও জনের কাছে গ্রেসি এখনো অদৃশ্য ভূতই ছিল। এবার জন তো প্রচন্ড ভয় পেয়ে যায় যে এবার সে কি করবে। তাই জন্য সে একটি তান্ত্রিক ডেকে আনে যে যতই হোক তার স্ত্রীর আত্মাকে তো তাড়াতে হবে। এবং তান্ত্রিকটি এসে তার ঘণ্টা এবং তার তলোয়ার নিয়ে নানা রকমের মন্ত্র পড়তে শুরু করে দেয়। তান্ত্রিকটি বলে ওঠে যে এই দুষ্টু আত্মাকে আমি এখান থেকে তাড়িয়েই ছাড়বো। এবার জন তো বলে ওঠে যে না না, আমি যে ওকে তাড়াতে চাই এমনটা না। আসলে ভূতের থেকেও বড় কথা, আমার স্ত্রী হচ্ছে ভীষণই হিংসুটে একজন মহিলা, তাই জন্যই মনে হয় সে এমনটা করছে। এবার এই সব কথা গ্রেসি তো শুনতে পাচ্ছিল, এবং তার রাগে তো টেবিল পুরোই কাঁপতে শুরু করে দেয়। এবং তখনই তান্ত্রিকটি গ্রেসির যে স্মৃতি ফলকটি ছিল সেটা নিয়ে আগুনে ফেলে দেয়। এবার জন তো সঙ্গে সঙ্গে সেই ফলকটা বার করতে যায়, কিন্তু ততক্ষণে ফলকটায় আগুন লেগে গেছিল। এবং এই ঘটনার পরিণতি ভয়ঙ্কর হয়, কারণ এই স্মৃতি ফলকটা আগুনে জ্বলে যাওয়ার ফলে গ্রেসি আর পুনর্জন্ম নিতে পারে না। মানে বলা যায় গ্রেসি এই পৃথিবীতেই আটকা পড়ে থেকে যায়। এবার তান্ত্রিকটি তো তখনই ভয় পেয়ে সেখান থেকে ছুটে পালায়, এবং জনও ভয় পেয়ে ছুটে পালানোর চেষ্টা করছিল, কিন্তু গ্রেসি তো তার ক্ষমতার সাহায্যে তখনই দরজা বন্ধ করে দেয়। জন তো প্রথমে খুব সাহসিকতা দেখানোর চেষ্টা করছিল যে আমি বিশ্বাস করি না এইসব কিছু হয়। আমি জানি ৩ বছর আগে তুমি মারা গেছো, কিন্তু বিশ্বাস করো আমি ওটা জ্বালাতে চাইনি। তুমি যদি চাও তাহলে তোমার জন্য আমি অনেক কাগজ জ্বালাবো। আমি তোমার জন্য ডজন ডজন হ্যান্ডসাম ছেলেদের জ্বালিয়ে দেব, যাতে তারা তোমার কাছে পৌঁছে যায়।
মানে চাইনিজ বিশ্বাস অনুযায়ী আসলে এটা মনে করা হয় যে যদি মৃত ব্যক্তির প্রতি কোনো জিনিস আমরা উৎসর্গ করতে চাই তাহলে সেই জিনিসটা জ্বালিয়ে দিতে হবে। তাহলে সেই জিনিসটা ওই মৃত ব্যক্তির কাছে পৌঁছে যাবে। এবং গ্রেসি তো তখনই বলে ওঠে যে আজকে তোমাকে আমি দেখাচ্ছি যে একটা ভূতের কত ক্ষমতা। এবং এই বলে গ্রেসি তার শক্তির সাহায্যে জনের গলা টিপে ধরে এবং জন তো ভয় পেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আমরা দেখতে পাই যে জন তো তার বিছানায় শুয়েছিল। গ্রেসি তো তার উপর প্রচন্ড রেগেছিল। গ্রেসি বলে ওঠে যে তোমার এই হ্যান্ডসাম মুখটার প্রেমেই আমি পড়েছিলাম, তা না হলে তোমাকে বিয়ে করাই আমার ভুল ছিল। এবং তখনই জন ঘুমের মধ্যে বলে ওঠে যে গ্রেসি, হ্যাপি নিউ ইয়ার। এবং গ্রেসির মনে পড়ে যায় যে তারা যখন সম্পর্কে ছিল বিয়ের আগে তখন তারা কতটা খুশি ছিল। এরকমই একটা চাইনিজ হ্যাপি নিউ ইয়ারের দিনই তাদের আলাপ হয়েছিল। এবং গ্রেসি তখনই জনের গালে হাত দিয়ে বলে ওঠে যে জন, আমাদের সম্পর্কটা এতটা কি করে বদলে গেল। এবার জন তো তখনই হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়ে এবং সে বলে ওঠে যে গ্রেসি, তুমি কি সত্যি এখানে এসেছো? এবার গ্রেসি তো বলে ওঠে যে মানে, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? এবং জন বলে যে না, আমি ভূত দেখতে পাই না, কিন্তু আমি তোমার গলার স্বরটা স্পষ্ট শুনতে পাচ্ছি। মানে জন এখন গ্রেসিকে দেখতে না পেলেও গ্রেসির গলার স্বর শুনতে পাচ্ছিল। গ্রেসি তো বলে ওঠে যে এটা কি করে সম্ভব? ওই তান্ত্রিক নিশ্চয়ই আমার ওই স্মৃতি ফলকটা জ্বালিয়ে দিয়ে এমনটা করেছে। এবার জন তো বলে ওঠে যে কিন্তু গ্রেসি, তুমি তো মনে ভূত হয়ে গেছো তাই না? তুমি কেন আবার তাহলে এখানে ফিরে এলে? ও, এবার বুঝতে পেরেছি, আসলে তুমি আমাকে ছেড়ে যেতে পারছো না তাই তো। এবং জনেরও তখন সেই দিনটার কথা মনে পড়ে যায়, অর্থাৎ সেই চাইনিজ হ্যাপি নিউ ইয়ারের দিনটার কথা, যখন তারা সত্যিই একটা হ্যাপি কাপল ছিল। কিন্তু তারপরে কিন্তু তাদের জীবনটা এমন ছিল না। তাদের জীবনে আসলেই কি কি হয়েছিল সেগুলো আমরা ধীরে ধীরে জানতে পারবো। এবার গ্রেসি তো তখনই বলে ওঠে যে ভুলতে পারছি না, তোমাকে ভুলতে পারলে আমি বেঁচে যাই। আসলে আমি যেতে পারছি না কারণ তুমি আমার স্মৃতি ফলকটা জ্বালিয়ে দিয়েছো। আর ওটা ছাড়া আমি পুনর্জন্ম করতে পারবো না, বা আমি আমার পরের জীবন বা আফটার লাইফে যেতে পারবো না। যতদিন বেঁচে ছিলাম ততদিন আমাদের মধ্যে সম্পর্ক তো ভালো ছিল না। তুমি আমাকে ততদিন শান্তি দাওনি। এখন মরে গেছি, এখনো কি তুমি আমায় শান্তি দেবে না? এবার তাদের এই সমস্ত ঝগড়ার মাঝখানেই তো সকাল হয়ে গেছিল এবং সকালের রোদ জনের ঘরে এসে ঢোকে। এবার রোদ আসার সঙ্গে সঙ্গেই গ্রেসি তো লুকিয়ে পড়ে, কারণ রোদের মধ্যে একজন আত্মা তো বেরোতে পারবে না। এবং জন তো সেটা জানতে পেরে সঙ্গে সঙ্গে তাকে নিজের জামা দিয়ে গার্ড করে দেয়। কিন্তু এবার তারা কি করবে? গ্রেসিকে কিভাবে আবার ভূতের দুনিয়ায় পাঠাবে? এবং জন তখনই গ্রেসিকে নিয়ে একটি টেম্পেলে আসে। আমরা দেখতে পাই জন তো গ্রেসির মাথায় ছাতা দিয়ে নিয়ে এসেছিল, যাতে তার গায়ে কোনো রকমের রোদ না লাগে। এবং জন সেই টেম্পলের প্রিস্টকে দিয়ে একটি প্রক্রিয়া করায়, যাতে করে গ্রেসির আত্মা শান্তি পেতে পারে এবং সে এই পৃথিবী থেকে চলে যেতে পারে। কিন্তু ওই প্রিস্ট প্রে করার পর, প্রক্রিয়া করার পরও গ্রেসি এই পৃথিবী থেকে যেতে পারে না। এবার গ্রেসিকে তো জন তখনও দেখতে পাচ্ছিল না। গ্রেসি জনের পিঠে ধাক্কা দিয়ে বুঝিয়ে দেয় যে না, এখনো আমি এই পৃথিবী থেকে যেতে পারিনি। এবং জন প্রিস্টকে বলে যে আমার স্ত্রীর আত্মা এখনো এখানে ঘুরে বেড়াচ্ছে, তাহলে এবার কি করব? এবং গ্রেসি তো গিয়ে প্রিস্টের দাড়ি ধরে নাড়াতে থাকে যে আমাকে তাড়াতাড়ি একটা উপায় বলো। প্রিস্টি বলে ওঠে যে আমার মনে হয় গ্রেসির আত্মার কোনো অপূর্ণ ইচ্ছা রয়েছে। হয়তো জীবনকালে সে এমন কিছু চেয়েছিল যেটা সে পায়নি। যদি সেই ইচ্ছাগুলো তুমি পূরণ করতে পারো, অর্থাৎ তার জীবনের প্রতি যেন আর কোনো মায়া না থাকে, এমন অবস্থা হলে সে হয়তো শান্তিপূর্ণভাবে এই পৃথিবী ছেড়ে যেতে পারবে। সামনেই একটা নদী রয়েছে যেখানে মানুষেরা তাদের ইচ্ছাগুলি লিখে ভাসিয়ে দেয়। তুমি সেইটা করে দেখতে পারো, তাহলে হয়তো ওর আত্মা শান্তি পাবে। এবার গ্রেসি আর জন একে অপরের সাহায্যে একটি লাল দড়ি দিয়ে যুক্ত হয়ে যায়, যাতে প্রথমত জন বুঝতে পারে যে গ্রেসি কোথায় আছে, এবং দ্বিতীয়ত এটাকে স্ট্রিং অফ ফেটও বলা যেতে পারে। এবার তারা তো ওই টেম্পলের পাশেই একটা নদীর সামনে দাঁড়িয়েছিল এবং তারা ঠিক করেছিল যে গ্রেসির এবং জনের যে ইচ্ছাগুলি রয়েছে সেগুলো তারা কাগজে লিখে ভাসিয়ে দেবে। এবং তখনই সেখানে আমরা চেস্টারকে দেখতে পাই। চেস্টার বলে যে লোকটি ছিল সে একজন বিখ্যাত কবি ছিল এবং চেস্টার এখানে একটি ল্যান্ডন ভাষাতে এসেছিল। কিন্তু চেস্টারকে দেখার পরই জনের মুখ খানিকটা শুকিয়ে যায় এবং জনের মনে পড়ে যায় আবারও তাদের অতীতের ঘটনা। এবং জনের মনে পড়ে যায় যে এই চেস্টারের সাথে গ্রেসির বেশ বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল। এবং চেস্টার তো গ্রেসিকে এটাও বলেছিল যে যদি তুমি জনকে বিয়ে না করতে, তাহলে তুমি নিজেই একজন অনেক উঁচু মানের অফিসিয়াল হতে পারতে। এবার জন তো তখনই বলে ওঠে যে গ্রেসি, তোমার তো চেস্টারের প্রতি দুর্বলতা ছিল তাই না? তাহলে এক কাজ করি,
চেস্টারকেই আমি খতম করে দিই, যাতে তোমার সাথেও একেবারে স্বর্গে যেতে পারে। সেটা কেমন হয়? এবার গ্রেসি তো তখনই তাকে বলে ওঠে যে, জন, চেস্টারের প্রতি আমার তেমন কোনো অনুভূতিই ছিল না। কিন্তু এই কথাটা বলতে গিয়েও গ্রেসি আটকে যায়। কারণ তাদের অভিমানটা তখন এমন একটা পর্যায়ে ছিল যখন এই কথাগুলোর আর কোনো মানেই দাঁড়াতো না। এবং গ্রেসি বলে ওঠে যে, ছাড়ো, বাদ দাও। এবার তারা দুজনে ওই নদীর পাশে আসে এবং তারা দুজনে নিজেদের ইচ্ছাগুলো নৌকায় লিখে ভাসিয়ে দেয়। এবং গ্রেসি তো যখন তার ইচ্ছাটি লিখছিল, মনে হচ্ছিল অদৃশ্যভাবে তুলিটি কাগজের ওপর ঘষা হচ্ছে। গ্রেসি বলে ওঠে যে, বলো তো জন, আমি কি লিখেছি? এবং জন তো তখনই বলে যে, নিশ্চয়ই তুমি আমাকে ছেড়ে তাড়াতাড়ি চলে যেতে চাও, এটাই লিখেছো, নাকি সেই আগের মতো কাব্যিক কিছুই লিখেছো, যে মৃদু মন্দ বাতাসে পাতা উড়ে যাচ্ছে এমন কিছু? এবার গ্রেসি তো বলে ওঠে যে, ও, তার মানে সেগুলো তোমার খুব একটা ভালো লাগতো না, তাই তো? তোমাকে তো আমি প্রতিদিন পড়াশোনা করার জন্য জোর করতাম। যাকগে, এখন আমি মরেও গেছি, তুমিও এখন কেরিয়ারে অনেক ভালো করছো। আশা করছি এরপর তোমার জীবনটা খুবই ভালো হবে। এবং এই বলে গ্রেসি তো চলে যাচ্ছিল। এবং তখনই জন তার সেই লাল দড়ি ধরে তাকে কাছে টেনে নেয়। জন বলে ওঠে যে, গ্রেসি, যখন তুমি বেঁচে ছিলে তখন একের পর এক তোমার বাবা মা মারা যায়। আমিও তোমার জন্য ঠিক মতো কেয়ার নিতে পারিনি। তুমি কি সেই কারণেই অসুস্থ হয়ে পড়েছিলে? এবং গ্রেসি তো বলে ওঠে যে, বাবা মা চলে যাওয়ার পর আমি সত্যিই বুঝেছিলাম জীবনের মানেটা কি। আর আমার জীবনের শেষ ৬টা মাস বলতে গেলে আমি খুব শান্তই ছিলাম। এবার জন তো তখনই বলে ওঠে যে, তাহলে তাহলে কি কারণে তুমি এখনো এখানে আটকে রয়েছো? মৃত্যুর ঠিক আগে তুমি আমাকে শেষবারের মতো দেখতে পাওনি, সেটাই কি কারণ? এবং আমরা গ্রেসির মৃত্যুর দিনের দৃশ্য দেখতে পাই। আমরা দেখতে পাই যে গ্রেসি অনেক দিন ধরেই অসুস্থ ছিল এবং সেই সময়, মানে গ্রেসির মৃত্যুর সময়, তার কাছে তার দাসী এবং চেস্টার ছিল। কিন্তু সেখানে জন ছিল না। জন আসার আগেই গ্রেসি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এবার জন তো বলে ওঠে যে, আমি চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই তোমার বাড়িতে ফিরে গেছিলাম। এবং গ্রেসি তো তখনই বলে ওঠে যে, তা তুমি কি শেষ অবধি আমার বডিটা দেখেছিলে? তোমার কি মনে আছে যে আমি কি জামা কাপড় পরেছিলাম? নাকি মৃত্যুর পর আমার বডি দিয়ে বাজে গন্ধ বেরোচ্ছিল? আমাকে দেখতে একদম খারাপ হয়ে গেছিল। এবং জন তো বলে ওঠে যে, আমার তোমাকে শেষ দেখা দেখতে বই গেছে। এবার জনও তো তার নৌকাটি ভাসিয়ে দেয়। গ্রেসি বলে ওঠে যে, ছাড়ো, বাদ দাও। কিছুক্ষণের মধ্যেই আমি এই দুনিয়া থেকে চলে যাব। কারণ পৃষ্ঠের কথা অনুযায়ী আমি আমার শেষ ইচ্ছা লিখে ভাসিয়ে দিয়েছি। এবং কিছুক্ষণের মধ্যেই জন লক্ষ্য করে যে সেই লাল সুতোটা পড়ে গেছে। অর্থাৎ সেই লাল সুতোর অপর প্রান্তে আর কেউ নেই। গ্রেসি তার মানে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এবং জন তো তখনই মনে মনে বলে যে, আমার খুব ভালো করেই মনে আছে, আমি তোমাকে শেষবারের জন্য দেখতে গেছিলাম, কিন্তু তখন আর তুমি বেঁচে ছিলে না। তুমি সেই জামাটা পরেছিলে পিচ কালারের, আর মাথায় তোমার সেই গয়নাগুলো ছিল যেগুলো বিয়ের আগে আমি তোমাকে উপহার স্বরূপ দিয়েছিলাম। আমরা দেখতে পাই যে গ্রেসি ঠিক যে মুহূর্তে মারা গেছিল তখনই সেখানে জন পৌঁছেছিল, কিন্তু জীবিত অবস্থায় তাদের আর শেষ দেখা হয়নি। জন বলে উঠেছিল যে, তুমি কি আমায় শেষবারের জন্য দেখা দিলে না? কিন্তু গ্রেসি তো ততক্ষণে এই পৃথিবী ছেড়ে চলে গেছিল। এবার জনকে আমরা বর্তমান সময় দেখতে পাই। জন বুঝতে পারে গ্রেসির আত্মা মুক্তি পেয়ে গেছে এবং জন গ্রেসির আত্মার উদ্দেশ্যে কাগজ জ্বালাচ্ছিল, যেটা কিনা আত্মাকে সম্মান দেওয়ার জন্য করা হতো। এবং তখনই আবারও সেখানে গ্রেসি হাজির হয়। গ্রেসি বলে ওঠে যে, অনেক কাগজ জ্বালিয়েছো তুমি, দয়া করে আর জ্বালিও না, আমি আর নিতে পারছি না এত সম্মান। এবং জন বুঝতে পারে যে গ্রেসির আত্মা এখনো এই দুনিয়া থেকে বিদায় নিতে পারেনি। তার মানে এখনো এমন কিছু রয়েছে যেটা গ্রেসিকে এই দুনিয়ায় আটকে রেখেছে। এবং গ্রেসি তো এসেই বলে ওঠে যে, জন, সত্যিই তুমি অদ্ভুত মানুষ, তুমি ভূতের কাছেও মিথ্যে কথা বলো। মানে গ্রেসি তো জনের কথাগুলো শুনে ফেলেছিল যে জন শেষ মুহূর্তে তাকে দেখতে গেছিল। কিন্তু তখনই গ্রেসির আরো একটা পুরনো কথা মনে পড়ে যায়। গ্রেসির মনে পড়ে যায় যে সে যখন বিবাহিত অবস্থায় জনের বাড়িতে ছিল, তখন প্রায় গ্রেসিকে নিয়ে বাড়িতে নানা রকমের ঝামেলা হতো। কারণ গ্রেসি বলতে গেলে জনের স্ট্যাটাসের তুলনায় একটা অনেক ছোট পরিবারের মেয়ে ছিল এবং জনের মা বাবা অর্থাৎ গ্রেসির শ্বশুর শাশুড়ি চাইছিল যাতে জন অপর একটি বিয়ে করে, যাতে জন ঝাও পরিবারের মেয়ের সাথে বিয়ে করে। এবং সেই সময় ঝাও পরিবারের সাথে মহারাজের পরিবারের খুব ভালো একটা সম্পর্ক ছিল। তো এই ঝাও পরিবারের মেয়েকে বিয়ে করলে জনদের অর্থাৎ সেন পরিবারের স্ট্যাটাসও হাই হয়ে যাবে। এবং জন তখনই তার মা বাবাকে বলেছিল যে, ঠিক আছে, আমি গ্রেসিকে ডিভোর্স দিতে রাজি আছি।
এবং সেই কথাটাই গ্রেসির মনে পড়ে যায়। এই কথাটা সে ঘরের বাইরে দাঁড়িয়ে শুনতে পেয়েছিল এবং গ্রেসি তখন থেকেই তার বিবাহের প্রতি বা তার এই সম্পর্কের প্রতি সমস্ত আশা ত্যাগ করেছিল। তাই তারপর তাদের মধ্যে কি হয়েছে না হয়েছে, জন তাকে কি ভালোবাসে না বাসে সেগুলো তার কাছে কোনো মূল্য রাখতো না। এবার আমরা দেখতে পাই যে পরের দিন আবারও জন আর গ্রেসি অর্থাৎ কিনা গ্রেসির আত্মা ওই টেম্পলে আসে যে কিভাবে তারা গ্রেসিকে মুক্তি দিতে পারবে। এবং জন তো সেই প্রিস্টকে বলে যে আমি আপনাকে যেটা তৈরি করতে বলেছিলাম সেটা করেছেন তো। প্রিস্টটি বলে যে হ্যাঁ, আপনার স্ত্রীর জন্য নতুন একটা স্মৃতিফলক আমি তৈরি করে দিয়েছি। এবং সেখানে আমরা গ্রেসির স্মৃতিফলক দেখতে পাই, মানে যেটা কিনা আগের ওই তান্ত্রিকটা জ্বালিয়ে দিয়েছিল। এবং তার পাশে আরো একটা স্মৃতিফলক ছিল যেটা কিনা কালো কাপড়ে ঢাকা দেওয়া ছিল। এবার এইসব যখন টেম্পলে হচ্ছিল তখনই সেখানে জনের মা অর্থাৎ গ্রেসির শাশুড়ি হাজির হয়। গ্রেসির শাশুড়ি বলে ওঠে যে জন, 3 বছর হয়ে গেল ওই মেয়েটা মরে গেছে, এখনো তুমি ওকে ভুলতে পারছো না। ওই অনামুখ মেয়েটাকে নিয়ে তুমি কেন এখনো পড়ে আছো? এবং এই বলে জনের মা তো ওখানে থাকা ট্যাবলেটটি ধাক্কা মেরে ফেলে দেয়, মানে যেটা কিনা কালো কাপড়ে মোড়া ছিল সেইটা। এবং কালো কাপড়টি সরে গেলে সেখানে আমরা গ্রেসির অজাত সন্তানের নাম দেখতে পাই। এবং গ্রেসি দেখতে পায় যে জন এখনো তাদের মৃত সন্তানকে মনে রেখেছে। গ্রেসির মনে পড়ে যায় তাদের বিবাহ জীবনের একটি দৃশ্য, যেখানে জন তার বাচ্চার জিনিসগুলি ছুঁড়ে ছুঁড়ে জলে ফেলে দিচ্ছিল। এবং গ্রেসি তো প্রচন্ড কান্না করছিল যে জন এমনটা করো না, ওই জিনিসগুলো আমি নিজে হাতে বানিয়েছি। এবং জন তো গ্রেসিকে বলে যে তোমাকে ভুলতে হবে, তুমি এখনো বেঁচে আছো, বাচ্চা মরে গেছে তো কি হয়েছে, তোমাকে ওই বাচ্চার কথা ভুলতে হবে। আসলে জন্মানোর আগেই গ্রেসির সন্তানটি মারা যায়, মানে গ্রেসির মিসক্যারেজ হয়ে গেছিল। এবার আবার আমরা বর্তমান দৃশ্য দেখতে পাই। জন তো তার মাকে চেঁচিয়ে বলে ওঠে যে মা, তোমার গ্রেসির কাছে ক্ষমা চাওয়া উচিত, আমাদের পরিবারের জন্যই ওর এমন অবস্থা হয়েছে। জনের মা তো বলে ওঠে যে কি, আমি ওই মেয়ের কাছে ক্ষমা চাইবো? ও সন্তানটা রাখতে পারিনি, তাতে আমার কি দোষ আছে? এবং এই সমস্ত তর্ক শুনে গ্রেসির তো প্রচন্ড রাগ উঠছিল এবং সে তো তখনই তার ক্ষমতার প্রয়োগ করে এবং চারিদিকের মোমবাতি নিভে যায় এবং প্রচন্ড জোরে হাওয়া দিতে শুরু করে এবং গ্রেসি তার শাশুড়ির জামায় আগুন লাগিয়ে দেয়। গ্রেসির শাশুড়ি তো সেখানকার প্রিস্টকে বলতে থাকে যে দয়া করে আমাকে বাঁচান, কিন্তু প্রিস্ট তো তাকে নমস্কার করে সেখান থেকে চলে যায় যে তোমাকে আমি কোনো রকমের সাহায্য করতে পারবো না। এবং গ্রেসির শাশুড়ি তো কোনো রকমে সেখান থেকে পালায়। জন বুঝতে পারে যে গ্রেসি রেগে গিয়ে এমনটা করেছে। জন বলে ওঠে যে গ্রেসি, তুমি কি এখানে আছো? এবং তখনই গ্রেসির চোখের এক ফোঁটা জল তাদের সন্তানের ওই স্মৃতি ফলকের ওপর পড়ে। জন বলে ওঠে যে আমারই ভুল ছিল তখন, আমি হয়তো আমাদের সন্তানকে সেইভাবে ভালোবাসা দিতে পারিনি। এবার আমরা দেখতে পাই যে তখন কি হয়েছিল। বেশ কিছুদিন ধরে, মানে গ্রেসি যখন প্রেগনেন্ট ছিল তখনকার কথা বলছি, বেশ কিছুদিন ধরে জন বাড়িতে ফেরেনি এবং জনকে খোঁজার জন্যই গ্রেসি বাইরে গেছিল। গ্রেসি দেখে যে জন তো মহানন্দে তার বন্ধুদের সাথে ঘোরাফেরা করছে, এক সরাইখানা থেকে আর এক সরাইখানায় যাচ্ছে। এবং সেই বরফ পড়ার দিনে গ্রেসি জনকে খুঁজতে বেরিয়েছে এবং তখনই গ্রেসি হোঁচট খেয়ে পড়ে যায়। এবং আমরা দেখতে পাই যে ততক্ষণে গ্রেসির মিসক্যারেজ হয়ে গেছিল এবং গ্রেসি সেই অবস্থাতেই বাড়ি ফিরে আসে। মানে তার এরকম একটা বাজে সময় জন কিন্তু তার পাশে ছিল না এবং সেই অনুশোচনা জনের মন থেকে কিন্তু কখনো যায়নি। এবার সেই দিন রাতের বেলা গ্রেসি আবারও টেম্পেলে ফিরে আসে এবং গ্রেসি যেখানে তার এবং তার সন্তানের স্মৃতিফলকটি রাখা ছিল সেখানে প্রে করছিল। গ্রেসি তার সন্তানের উদ্দেশ্যে বলে যে তুমি তো আমার আগেই পৃথিবী ছেড়ে চলে গেছো, তাহলে আমাকেও পথ দেখাও, আমাকেও এই বন্দি দশা থেকে মুক্ত করো। এবং তখনই সেই ঘরে তার শাশুড়ি ঢোকে। এবার গ্রেসি তো তাকে দেখে প্রথমে একটু রেগে যায়, কিন্তু সে দেখে যে তার শাশুড়ি ধূপ জ্বালিয়ে সেখানে প্রে করে। তার শাশুড়ি বলে ওঠে যে গ্রেসি, আসলেই তোমার থেকে অনেক বেশি ভালো মেয়ে জন ডিজার্ভ করতো, কিন্তু তারপরেও তোমাকেই বিয়ে করেছিল। তোমার সন্তানটা মারা যাওয়ার পরই তুমি অসুস্থ হয়ে পড়ো এবং সেই অনুশোচনা জনের মধ্যে থেকে যায়নি। জন তোমাদের সন্তানের স্মৃতিফলক নিয়ে 3 দিন 3 রাত আমাদের হলের বাইরে কাকতি মিনতি করেছে। আমরা দেখতে পাই অতীতের দৃশ্য। জন তাদের সন্তানের ফলকটি নিয়ে তাদের যে অ্যানসেস্ট্রাল হলটি ছিল তার বাইরে 3 দিন 3 রাত বরফের মধ্যে মাথা ঠুকেছিল, যাতে তার সন্তানকে তাদের পরিবারে জায়গা দেওয়া হয়, যাতে তাদের সন্তানের নাম তাদের পরিবারের খাতায় লেখা থাকে। কিন্তু জনের বাবা সেটা মানেনি এবং এই খবরটা গ্রেসির জানা ছিল না। গ্রেসি তো আমার একটু ভেবেছিল যে জন হয়তো তাদের সন্তানের কোনো কেয়ারই করে না।
এবার আমরা দেখতে পাই যে জন তো টেম্পলেরই একটি ঘরে শুয়েছিল এবং গ্রেসি তার কাছে আসে। গ্রেসি বলে ওঠে যে জন, আমার সন্তানকে নিয়ে আমার যে দুঃখ বা অনুতাপ ছিল সেটাও তো মিটে গেল, তাহলে আমি এখনো কেন এই দুনিয়া ছেড়ে যেতে পারছি না? এবং জন তখনই গ্রেসিকে একটি পুঁথির মালা দেয়। জন বলে যে এই মালাটা সেই টেম্পলের প্রিস্টের কাছ থেকেই নিয়ে এসেছে। গ্রেসি তো বলে ওঠে যে ধ্যাত, এই প্রিস্ট দেখছি পুরোই ভণ্ড, এর কোনো কথাই তো মেলে না। কিন্তু সেই পুঁথির মালাটা পরার সাথে সাথেই জন গ্রেসিকে দেখতে শুরু করে। মানে জন এখন গ্রেসির ভূতকে শুধু শুনতে পাচ্ছিল না, তাকে দেখতেও পাচ্ছিল। এবং গ্রেসি তো জনের পাশেই শুয়ে পড়ে। গ্রেসি বলে ওঠে যে শেষ কবে আমরা এরম শান্তিপূর্ণভাবে শুয়েছিলাম তোমার মনে আছে? মনে হয় যেদিন আমাদের বিয়ে হয়েছিল সেই রাতেই। তাদের মনে পড়ে যায় যে বিয়ের দিন রাতে তারা কত খুনসুটি করেছিল। এবং গ্রেসি তো তখনই বলে ওঠে যে জন, এখন তো তোমার বউ মরে গেছে, এখন তো তোমার রাস্তা পরিষ্কার, তাহলে তুমি ঝাও পরিবারের মেয়ে ইমেলটাকে বিয়ে কেন করছো না? গ্রেসির মনে পড়ে যায় যে এই ঝাও পরিবারের মেয়ের জন্যই তার শাশুড়ি তাকে কত কথা শুনিয়েছিল, তাকে কত রকমের অপমান করা হয়েছিল যে সে ছোট পরিবারের মেয়ে। জনের তাকে বিয়ে করা উচিতই হয়নি এবং গ্রেসির উচিত হবে এই জনকে ডিভোর্স দিয়ে দেওয়া, যাতে জন এই ঝাও পরিবারের মেয়েকে বিয়ে করতে পারে। এবার গ্রেসি তো তখনই বলে ওঠে যে জন, দেখো, এখন তো আমাকে মুক্তি দেওয়ার জন্য তোমার আমার সব ইচ্ছাই পূর্ণ করতে হবে, তাহলে চলো না আমরা ইমেলটার সাথে দেখা করে আসি। আমিও দেখতে চাই যে তোমার সাথে ওর সম্পর্ক কেমন এগোয়। এবং জন তো বাধ্য হয়ে গ্রেসির কথায় রাজি হয়ে যায়। এবার পরের দিন জন ওই ঝাও পরিবারের মেয়ে ইমেলদের সাথে দেখা করতে আসে। ইমেলটা বলে ওঠে যে সত্যিই জন, আমি জানতাম যে তুমি একদিন আমার জন্য আসবেই। আসলে তোমার স্ত্রী মারা গেছিল বলে আমি তোমাকে কিছু বলতে পারছিলাম না, কিন্তু 3 বছর ধরে আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এবং জন তো তখনই বলে ওঠে যে আমার তোমার সাথে একটু আলাদা কথা আছে। এবং এই বলে সে তো ইমেলটাকে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়, যাতে গ্রেসি সেই ঘরে ঢুকতে না পায়। কিন্তু গ্রেস তো ভূত ছিল, তাই ঘরে ঢোকার ক্ষমতা তার ছিলই। তাই জন সেই ঘরের দরজায় একটা মন্ত্র আটকে দেয়, যাতে গ্রেসির ভূত সেই ঘরে ঢুকতে না পারে। এবং কিছুক্ষণ পরই ইমেলটা তো সেই ঘর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। মানে জন কিন্তু আসলেই কখনো ঝাও পরিবারের এই মেয়েকে বিয়ে করতেই চায়নি, কিন্তু তার পরিবার তাকে জোর করেছিল। এবার আমরা দেখতে পাই যে জন এবং গ্রেসির আত্মা তাদের বাড়িতে ফিরে আসে এবং জন জানায় যে সে তার চাকরি ছেড়ে দিয়েছে। এবার গ্রেসি তো প্রচন্ড রেগে যায় যে কেন, কেন তুমি তোমার চাকরি ছেড়ে দেবে? এতদিন কষ্ট করে তুমি যে মর্যাদা পেয়েছো সেটা তুমি ছেড়ে দেবে? এবং জন তো চেঁচিয়ে ওঠে যে হ্যাঁ, তোমার কি মনে হয় যে আমি কিসের জন্য এত খাটনি করছি, ক্ষমতার জন্য নাকি আমার পরিবারের মান রক্ষার জন্য? আসলে বিবাহ জীবনে থাকাকালীন গ্রেসি সবসময় জনকে বেশি করে পড়াশোনা করতে বলতো, যাতে সে পদোন্নতি করতে পারে। কিন্তু তখন জন সেই সব কথা শুনতো না। কিন্তু গ্রেসি মারা যাওয়ার পর সেই বিষয়টা তাকে হিট করে এবং হয়তো নিজের স্ত্রীর ইচ্ছা পূরণের জন্যই জন এত খাটাখাটনি করেছিল। এবার জন তো বলে ওঠে যে আমার জীবন, আমার চাকরি, আমি যা ইচ্ছা তাই করব, আমি চাই তোমার শেষ ইচ্ছাগুলো পূরণ করতে। এবং গ্রেসি তো তখনই রেগে মেগে তার সেই পার্লের যে মালাটা ছিল সেটা ছিঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। মানে মালাটা ছিঁড়ে ফেললে জন তো আর গ্রেসিকে দেখতে পাবে না। এবার জন তো তখনই চেঁচাতে শুরু করে যে গ্রেসি, গ্রেসি, তুমি কোথায় আছো? এবং জনের মা সেই দৃশ্য দেখতে পায়। জনের মা এসে তাকে ঠাস করে এক চড় মারে যে তুমি কি পাগল হয়ে গেছো? যে মেয়ে 3 বছর আগে মারা গেছে তার নাম নিয়ে তুমি কেন চেঁচাচ্ছ? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। সত্যি ওই মেয়েটার সাথে তোমার বিয়ে দেওয়া ঠিকই হয়নি। এবং জন তো চেঁচিয়ে ওঠে যে একদম চুপ করো, আসলে ওর কোনো দোষ ছিল না, সব দোষ ছিল আমার। এবং তার মা বলে ওঠে যে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? জন বলে যে পাগল তো আমি এই গত 3 বছরে ছিলাম। এবং এই বলে জন সেখান থেকে চলে আসে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। জনের বাড়িতেও তো জানাজানি হয়ে গেছিল যে সে তার চাকরি ছেড়ে দিয়েছে এবং জনের বাবা তো তার উপর প্রচন্ড রেগেছিল। সে বলে ওঠে যে সত্যি তোমার সেই দিন ডিভোর্সটা করিয়ে দিলেই ভালো হতো, তাহলে এই মেয়েটার হাত থেকে তুমি বেঁচে যেতে। এবং আমরা আবারও সেই দিনের দৃশ্যটা দেখতে পাই, মানে যেদিন কিনা জন বলেছিল যে ঠিক আছে, আমি ডিভোর্স দিতে রাজি আছি। আসলে এইটুকু কথা শুনেই গ্রেসি সেখান থেকে চলে গেছিল। কিন্তু জন তারপরে বলেছিল যে ঠিক আছে, আমি ডিভোর্স দিতে রাজি আছি, আমি ওকে বিয়ে করে নেব। কিন্তু ঘোস্ট ম্যারেজ করলে কেমন হয়? ঘোস্ট ম্যারেজ কথার অর্থ হলো যখন কোনো মৃত ব্যক্তিকে কারোর সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ জন বলতে চেয়েছিল যে আমি মরে যাব তবু ভালো, কিন্তু ওই ঝাও পরিবারের মেয়েকে বিয়ে করব না। এবার আমরা বর্তমান সময়ে আবারও ফিরে আসি।
জনের বাবা তো তার উপর প্রচন্ড রেগেছিল যে জন তার চাকরি ছেড়ে তার পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল। এবং জনের বাবা তার লোকদের জনকে পিটানোর আদেশ দেয় এবং জন তো নিজের কোট খুলে ফেলে যে ঠিক আছে, তোমাকে আমি সাহায্য করে দিচ্ছি। এবং জনের বাবার লোকেরা জনকে প্রচন্ড অত্যাচার করতে শুরু করে। তার দেহ রক্তাক্ত হয়ে গেছিল। কিন্তু তখনই জনের অ্যানসেস্ট্রাল হলের সমস্ত স্মৃতিফলক হাওয়ায় নড়তে থাকে এবং তার বাবা তো ভয় পেয়ে যায় যে জনকে পিটানোর ফলেই হয়তো এমনটা হচ্ছে এবং তার বাবা তাকে ছেড়ে দেয়। আসলে গ্রেসি জনের প্রতি এই অত্যাচার দেখতে পায়নি, তাই জন্য গ্রেসি জনকে সাহায্য করার জন্য এমনটা করেছিল। এবার আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই। জন তো তার পিঠে ব্যথা নিয়ে শুয়েছিল এবং তখনই গ্রেসি তার কাছে আসে। জন তো বুঝতে পারে যে গ্রেসি তার কাছে এসেছে এবং গ্রেসি বলে ওঠে যে যখন ওরা তোমাকে আমায় ডিভোর্স দিতে বলেছিল তুমি দিলে না কেন? জন বলে যে কারণ আমরা একে অপরকে বিয়ে করেছি। আমি বিয়ের সময় তোমাকে কথা দিয়েছিলাম যে কোনো কিছুই আমাদের আলাদা করতে পারবে না, কেবল মৃত্যুই আমাদের আলাদা করতে পারবে। তাহলে কেন আমি অন্য কাউকে বিয়ে করব? এবং গ্রেসি তো এই কথা শুনে খুবই খুশি হয় এবং সে জনকে কিস করে এবং জনও তো তখনই গ্রেসিকে কাছে টেনে নেয় এবং তাকে কিস করে। এবং এখন তো জন গ্রেসিকে ফিল করতে পারছিল বা বলা যায় তাকে ছুঁতে পারছিল এবং জন গ্রেসির জন্য তার সেই মালাটা আবারও জুড়ে এনেছিল, যার ফলে জন আবারও গ্রেসিকে দেখতে পারছিল। এবার গ্রেসি তো ভাবছিল যে অতীতে যেসব বিষয় নিয়ে তার মনে দ্বন্দ্ব ছিল, যেমন তার সন্তানকে নিয়ে বা তাদের ডিভোর্সের ব্যাপারটা নিয়ে, সেই সব কিছু ভুল বোঝাবুঝি তো মিটে গেল। তাহলে এখনো কেন সে এই দুনিয়ায় আটকা পড়ে রয়েছে? এবং জন তো বলে ওঠে যে নিশ্চয়ই এখনো তোমার অপূর্ণ কিছু ইচ্ছা রয়েছে যার জন্য তুমি এখানে আটকা পড়ে আছো। এবার পরের দিন জন গ্রেসিকে নিয়ে সেঙ্গুন প্যাভিলিয়ন নামে একটি রেস্তোরাঁতে আসে, যেটা কেবলমাত্র রেস্তোরাঁই ছিল না, একটা কবিতা চর্চা বা বলা যায় সাহিত্য চর্চার জায়গা ছিল। এবার যে ওয়েটারটি তাদেরকে রিসিভ করছিল সে তো অবাক হয়ে যায় যে জন সামনে কার সাথে কথা বলছে এবং সে দুজনের জন্য খাবার অর্ডার কেনই বা করছে। এবার জন তো সেখানে গ্রেসির জন্য তার পছন্দের খাবারগুলি অর্ডার করে। এবার গ্রেসি তো বলে ওঠে যে সবই তো বুঝলাম, কিন্তু এখানেই তুমি আমাকে কেন নিয়ে এলে? মনে আছে এখানে আমাদের ঝগড়া হয়েছিল? এবং জন তো বলে ওঠে যে ঝগড়া হয়নি, তুমি আমাকে অপমান করেছিলে সেটা বলো। এবার আমরা অতীতের দৃশ্য দেখতে পাই এবং এই একই জায়গাতে আমরা সুয়ান রুন নামে একজন বিখ্যাত কবিকে দেখতে পাই, যার অটোগ্রাফ নেওয়ার জন্য সকল লোকেরা ভিড় করেছিল। এবং সেখানেই আমরা জন এবং গ্রেসিকেও দেখতে পাই এবং গ্রেসি তো তখনই জনকে বলেছিল যে তুমি কি পারবে কখনো এরকম কবিতা লিখতে? আসলে গ্রেসিও কিন্তু নিজেও কবিতা লিখত। এবার জন তো তখনই গ্রেসিকে ওই সরাইখানারই একটি অংশে নিয়ে আসে। আমরা দেখতে পাই সেখানে সিলিং থেকে অনেক বড় বড় কাপড়ের টুকরো ঝুলছিল, যেখানে কিনা বিখ্যাত বিখ্যাত কবিতা বা বলা যায় ট্রেন্ডিং ভালো ভালো কবিতা লেখা থাকতো। এবং সেখানেই গ্রেসি তার নিজের লেখা একটি কবিতা দেখতে পায়। গ্রেসি বলে ওঠে যে এই কবিতা তো আমি বহু বছর আগে লিখেছিলাম। এই কবিতা এখনো এই প্যাভিলিয়নে কি করছে? এখানের কবিতাগুলো তো প্রতি বছর চেঞ্জ করা হয়। আসলে জন এই কবিতাটা মানে গ্রেসির লেখা কবিতাটা কোনোদিন এখান থেকে সরাতেই দেয়নি, কারণ যতই হোক গ্রেসির হাতের লেখা এখানে ছিল। এবং আমরা দেখতে পাই যে জন তো প্রায় এই লেখার সামনে আসতো এবং সেই লেখাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করত এবং সে কখনো এই লেখাকে এখান থেকে সরাতে দেয়নি। এবং সেই বিখ্যাত লোকেদের কবিতার সাথে গ্রেসির কবিতাও এখানে রয়ে গেছে। এবার কিছুক্ষণ পরই সেখানে ওই বিখ্যাত কবি শিয়াওরুন আসে এবং শিয়াওরুন তার সঙ্গী সাথীদের বলে ওঠে যে দেখো, এই কবিতাটা আমি অনেক বছর আগে লিখেছিলাম, তাই জন্য কবিতাটা একটু ইম্যাচিওর। মানে সে গ্রেসির কবিতাটা নিজের নামে চালানোর চেষ্টা করছিল। এবং জন তো তখনই বলে ওঠে যে এই কবিতাটা তুমি লিখেছিলে? তাই কবিতায় বলা হয়েছে যে হাওয়ায় একটি মেয়ের নিজের মুখের ঘুমটা উড়ে যাচ্ছে। তো তুমি কি মেয়ে যে তুমি ঘুমটা দিতে শুরু করেছো? এবার শিয়ারুন তো বলে ওঠে যে মানে তুমি কি বলতে চাইছো এই কবিতাটা কোনো মেয়ে লিখেছে? এবং জন বলে ওঠে যে কোনো মেয়ে না, এই কবিতাটা আমার স্ত্রী লিখেছে। শিয়ারুন বলে যে তোমার স্ত্রী? কোনো মেয়ে লিখেছে এটা আমি মেনেও নিতে পারি, কিন্তু তোমার স্ত্রী লিখেছে তার কি প্রমাণ রয়েছে? এবং জন তো তখনই বলে ওঠে যে ঠিক আছে, আমার স্ত্রীর অপ্রকাশিত কবিতা আমি পরের দিন নিয়ে আসব। তোমার সাথে আমার স্ত্রীর কবিতার একটা কম্পিটিশন হবে, তারপর দেখা যাবে যে কে বিজয়ী হয়।
এবার জন তো হঠকারিতা করে এই কম্পিটিশনের কথা বলে দিয়েছিল গ্রেসির থেকে। সে তো কোনো পারমিশন নেওয়ার প্রয়োজনই মনে করেনি এবং গ্রেসি তো সেই নিয়ে খুবই রাগ করেছিল যে তোমার কি দরকার ছিল আমার কবিতা নিয়ে এমন কম্পিটিশনের কথা বলার। এবং জন তো তখনই কিউটলি তার আঁচল ধরে মানে তার জামা ধরে বলে যে প্লিজ গ্রেসি আমার উপর রাগ করো না। এবং গ্রেসির মনে পড়ে যায় যে জন তো আগেও ঠিক এমনটাই করতো যখন তাদের সম্পর্কটা ভালো ছিল তখন। আর গ্রেসি তো কখনোই এই কিউট জনকে না করতে পারতো না, তাই জন্য এবারেও গ্রেসি জনকে না করতে পারে না। এবং ধীরে ধীরে গ্রেসির এই দুনিয়ার প্রতি আকর্ষণ বেড়েই চলছিল। আমরা দেখতে পাই যে জন আর গ্রেসি যখন দুজনে একসাথে যাচ্ছিল তাদেরকে ওই টেম্পলের প্রিস্টটি দেখতে পায় এবং সে বুঝতে পারে যে এই দুনিয়ার প্রতি আকর্ষণ গ্রেসির বেড়েই চলেছে এবং এটা যদি বাড়তে থাকে তাহলে হয়তো গ্রেসি কোনোদিন এই দুনিয়া ছেড়ে যেতেই পারবে না। কিন্তু একটা ভূত হয়ে এই দুনিয়ায় সে কি সারা জীবন জনের সাথে থাকতে পারবে? এবার গ্রেসি আর জন তো বাড়িতে ফিরে আসে এবং জন তো বলছিল যে গ্রেসি এবার আমাদের কিছু কবিতা লেখা শুরু করতে হবে, কারণ কম্পিটিশনের জন্য বড় বড় কথা তো আমি বলেই ফেলেছি। এবং জন বলে যে তুমি মৃত্যুর পর ফেমাস হওয়ার একটা সুযোগ পাচ্ছ, এটা তুমি কেন হারাবে? আমি খুব ভালো করেই জানি যে তুমি কতটা ফেমাস হতে চাইতে। ফেমাস হওয়ার জন্য মানে ইতিহাসের পাতায় নিজের নাম রেখে যাওয়ার জন্য তোমার যদি ভিলেন হওয়ার দরকার পড়তো তুমি সেটাও হয়ে যেতে পারতে। আর এখন তুমি এই সুযোগের ফায়দা উঠাবে না। এবং এই বলে জন তো গ্রেসিকে জড়িয়ে ধরে এবং তাকে কিস করে। কিন্তু সেই মুহূর্তেই তার ঘরে তার মা ঢুকে আসে। এবার তার মা তো গ্রেসিকে দেখতে পাচ্ছিল না এবং সে দেখতে পায় যে জন হাওয়ার মধ্যেই কাকে কিস করছে। এবং এই দৃশ্য দেখে জনের মায়ের তো মাথা খারাপ হয়ে যায় যে ওই মেয়ের চিন্তায় আমার ছেলেটা মনে হয় পাগলই হয়ে গেল। এবার রাতের বেলা জন বেডরুমে আসে এবং সে বেডরুমে এসে দেখে যে তার মা তার ঘরে একটি মহিলাকে পাঠিয়েছে, কারণ তার মা ভাবছিল যে অন্য কোনো মহিলাকে পেলে জন মনে হয় গ্রেসিকে ভুলে যাবে। এবার জন তো সঙ্গে সঙ্গে তার গার্ডকে বলে যে এই মহিলাকে এক্ষুনি এখান থেকে বার করে দাও। এবার মহিলাটি তো বলতে থাকে যে আমি কি করব, এতে আমার তো কোনো দোষ নেই, তোমার মাই আমাকে এখানে নিয়ে এসেছিল। এবং জন তখনই বলে যে মায়ের আমার জন্য খুব চিন্তা তাই না? ঠিক আছে, তাহলে এই মহিলাকে আমার বাবার ঘরে পাঠিয়ে দাও। আমার বাবার তো বেশি বয়স হয়নি, তাই আমার যদি এখন একটা ছোট ভাই হয় আমার খুব একটা খারাপ লাগবে না। এবার জনের মা বাবা রাতের বেলা নিজেদের ঘরে আসে এবং জনের বাবা তো বিছানার লেপ তুলেই দেখে সেখানে এক সুন্দরী মহিলা শুয়ে আছে। এবং জনের মা তো তাকে ধরে পিটাতে থাকে, তোমার এত বয়স হয়ে গেল এখনো তোমার চরিত্রের দোষ গেল না। এবং জন আর ক্রেসি তো সেই দেখে হাসতে থাকে। এবার পরের দিনে জন গ্রেসির জন্য একটি নতুন জামা কিনতে যায়। মানে গ্রেসি তো এখন ভূত ছিল, তাকে জামা দিলে সে তো পরতে পারবে না। কিন্তু জন বলে যে সে গ্রেসির উদ্দেশ্যে একটি জামা কিনে সেটি জ্বালিয়ে দেবে যাতে সেটা মৃত গ্রেসির কাছে পৌঁছে যায় এবং কম্পিটিশনের দিন গ্রেসি ওই জামাটা পরতে পারে। কিন্তু দোকানে গিয়েই তারা দেখতে পায় সেখানে শিয়াও রুনও হাজির ছিল এবং সে তো জনকে টন্ট মেরে বলতে থাকে যে কি ব্যাপার জন, আবারও তুমি এখানে নাটক করতে চলে এসেছো? তা সত্যিই তুমি তোমার মৃত স্ত্রীর জন্য কষ্ট পাও তো নাকি পুরোটাই লোক দেখানো? কারণ সকলেই জানে যে যতদিন গ্রেসি তোমার বাড়িতে ছিল সে কতটা কষ্টে ছিল এবং বিয়ের পর তাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে। এমন না তো যে তুমি তোমার স্ত্রীকে চক্রান্ত করে মেরে ফেলেছো? এবার জনকে এইসব কথা বলাতে গ্রেসি তো প্রচন্ড রেগে যায় এবং গ্রেসি তো সেই কাপড়ের দোকান থেকে একটি কাপড় তুলে সোজা শিয়াও রুয়ানের মুখে চাপা দিয়ে দেয়। মানে সে এমন অবস্থা করে যাতে শিয়াও রুনের একদম দম বন্ধই হয়ে যাচ্ছিল এবং সে তো প্রচন্ড ভয় পেয়ে চেঁচাতে থাকে যে ভূত ভূত, তোমার ঘাড় থেকে এখনো তোমার বউয়ের আত্মা নামেনি, তুমি তাড়াতাড়ি কোনো তান্ত্রিকের কাছে যাও। এবং এই বলে সে তো ওখান থেকে ছুটে পালায়। এবার আমরা দেখতে পাই যে জন সেখান থেকে গ্রেসিকে একটি জায়গায় নিয়ে আসে, যে জায়গাটি আসলে একটি কবরস্থান ছিল এবং সেখানে আমরা গ্রেসির মায়ের কবর দেখতে পাই। আমরা দেখতে পাই যে গ্রেসির মায়ের নাম ছিল বুই এবং জন বলে ওঠে যে গ্রেসি তোমার মায়ের নাম বুই তাই না? আর তুমি এইটাই ছদ্মনাম হিসেবে ব্যবহার করতে কবিতা লেখার জন্য, তাই তো? আসলে আমরা জানতে পারি যে গ্রেসি খুবই ভালো কবিতা লিখত এবং সে কবিতা লিখতে খুবই ভালোবাসতো, কিন্তু সে নিজের পরিচয় দিয়ে কবিতা লিখতো না। সে ওই বুই ছদ্মনামে অর্থাৎ তার মায়ের নাম দিয়ে কবিতা লিখত এবং তার মারা যাওয়ার আগে আগেই তার মা এবং বাবা উভয়ই মারা গেছিল। এবার আমরা দেখতে পাই যে তার মা মারা যাওয়ার আগে গ্রেসি তার সাথে দেখা করতে গেছিল এবং গ্রেসির মা তো তাকে বলে যে যে কথা শুনলাম সেটা কি ঠিক? সত্যিই কি তোমার আর জনের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে?
এবং গ্রেসি তো তখন তার মাকে বলেছিল যে, "মা, ডিভোর্স ছাড়া আমার কাছে আর কি উপায় আছে বলো? আমি তো ওর সন্তানটাকেও রাখতে পারিনি। আমি ওর ভালো স্ত্রীও হয়ে উঠতে পারিনি। তাহলে ও তো আমাকে ডিভোর্স দেবেই।" এবং তখন গ্রেসির মা তাকে বলেছিল যে, "কিন্তু তুমি কি সত্যিই জনকে ডিভোর্স দিতে চাও?" এবং গ্রেসি তো তখন তার মায়ের কাছে কাঁদতে, কাঁদতে বলে যে, "না মা, আমি জনকে সত্যিই পছন্দ করি। আমি ওকে খুব ভালোবাসি। কিন্তু ওই আমাকে স্ত্রী হিসেবে রাখতে চায় না। তাহলে আমি জোর করে কি করে থাকি বলো?" গ্রেসির মা তাকে বলেছিল যে, "তুমি তোমার মনের কথা ওকে খুলে বলো।" কিন্তু মৃত্যুর আগে অবধি গ্রেসির এই মনের কথা জনকে খুলে বলা হয়নি। আর গ্রেসি তো শুনেছিল যে জন তাকে ডিভোর্স দিতে চায়, তাই গ্রেসি সাহস করে এই কথা বলতেও পারেনি। তাই মৃত্যুর পর অনেক দেরি হয়ে গেছে বুঝতে পেরেও গ্রেসি জনকে বলে যে, "আমি তোমায় পছন্দ করি। আমি সত্যিই তোমায় খুব ভালোবাসি।" এবং তারা একে অপরকে ওই কবরের সামনে জড়িয়ে ধরে। জন মনে মনে ভাবে এই যে, "গ্রেসি, এতদিন আমি যে কথাটা শোনার জন্য অপেক্ষা করছিলাম শেষ অবধি সেই কথাটা শুনতে পারলাম।" আসলে বেশিরভাগ সময়ই আমরা ভাবি যে আমাদের হাতে অনেক সময় আছে। তাই রাগ অভিমান করে কাছের মানুষগুলো থেকে আমরা অনেক দূরে অনেক সময় চলে যাই। কিন্তু কখন যে কার সময় এই পৃথিবীতে শেষ হয়ে যাবে সেটা তো কারোরই জানা নেই। তাই জন্য কাছের মানুষগুলোকে সবসময় কাছেই রাখা উচিত, যেটা গ্রেসি আর জন জীবিত থাকাকালীন করতে পারেনি। এবং সেই অনুশোচনায় তাদেরকে দূরে যেতে দিচ্ছিল না। মানে বলা যায় গ্রেসিকে এই জীবন থেকে এই পৃথিবী থেকে মুক্ত হতে দিচ্ছিল না। যাই হোক, গল্পে ফিরে আসি। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। জন ঠিক করে যে এই যে কবিতার কম্পিটিশন হবে তার জাজ হিসেবে একজন এমন কাউকে চাই যে নিউট্রাল হবে, যে সঠিকভাবে দুই পক্ষের বিচার করতে পারবে। কারণ আগেকার দিনে অনেকেই মহিলাদের এই ধরনের ক্ষমতা বা এই ধরনের ট্যালেন্টকে একদমই গণ্য করতো না। তাই জন এই সাম্রাজ্যের রাজকুমারী লিনের কাছে আসে। এবার জন আর গ্রেসি তো রাজকুমারী লিনের কাছে আসে এবং সেখানে আমরা রাজকুমারী লিনের কাছে দেখতে পাই চেস্টারকে। এবার জন তো রাজকুমারী লিনের কাছে অনুরোধ করে যাতে লিন এই কম্পিটিশনটার জাজ হয়, কিন্তু লিন তাতে না করে দেয়। জন তো তাকে অনেক করে অনুরোধ করে যে অন্তত গ্রেসির জন্য আপনি এই কম্পিটিশনে জাজ হতে রাজি হয়ে যান। এবং রাজকুমারী লিন তো তখনই বলে যে, "ঠিক আছে, তুমি আমার কাছে হাঁটু গেড়ে যদি অনুরোধ করো তাহলে আমি রাজি হব।" এবার জন তো তাতেই রাজি হয়ে যায় এবং রাজকুমারীর সামনে হাঁটু গেড়ে অনুরোধ করতে শুরু করে। কিন্তু গ্রেসি তো তখনই বলে ওঠে যে, "না জন, এমনটা করো না।" এবং গ্রেসির গলার আওয়াজ রাজকুমারী লিন শুনতে পায়। রাজকুমারী লিন বলে ওঠে যে, "বুই, তুমি এখানে এসেছো?" এবং জন এই নামটা শুনে বুঝতে পারে যে তার মানে রাজকুমারী লিন আগে থেকেই গ্রেসিকে চিনতো। না হলে তার যে নাম বুই সেটা রাজকুমারী কি করে জানবে? এবং আমরা দেখতে পাই যে রাজকুমারী গ্রেসিকে দেখতেও পাচ্ছিল। এবার গ্রেসি তো অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব? রাজকুমারী তার কথা শুনতে পাচ্ছে, তাকে দেখতে পাচ্ছে কি করে? আসলে রাজকুমারীর ঘরে একটা স্পেশাল ধরনের ধূপ জ্বলছিল, যেটা একটা টেম্পেলের ধূপ ছিল। তাই জন্যই হয়তো রাজকুমারী গ্রেসিকে দেখতে পাচ্ছিল। এবং রাজকুমারী তো গ্রেসিকে দেখার পর তার কম্পিটিশনে জাজ হতে রাজি হয়ে যায়। রাজকুমারী বলে যে, "ঠিক আছে, আমি এই প্রতিযোগিতায় জাজ হতে রাজি আছি।" এবার জন তো তখনই তার নীল ডাউন অবস্থা থেকে উঠতে যাচ্ছিল, কিন্তু রাজকুমারী তাকে আবারও বসিয়ে দেয়। রাজকুমারী বলে ওঠে যে, "জন, এই নীল ডাউনটা তোমার গ্রেসির জন্য করা উচিত। কারণ তোমাকে বাঁচাতে গিয়েই ও কিন্তু নিজে প্রচন্ড অপমানিত হয়েছিল। নিজের এমন ক্ষতি করেছিল যেটার ক্ষতিপূরণ তুমি ওকে কোনোদিনই দিতে পারবে না।" এবার জন তো এই কথার মানে বুঝতে পারে না এবং আমরা দেখতে পাই যে অতীতে কি হয়েছিল। আসলে রাজকুমারী লিনের সাথে বুইর বেশ ভালোই বন্ধুত্ব ছিল এবং বুই রাজকুমারী লিনের সাথে মানে গ্রেসি রাজকুমারী লিনের সাথে অনেক কবিতার কম্পিটিশনে যেত, যেখানে গ্রেসি ছদ্মবেশে বুই নাম ধরে মুখে মাস্ক পরে এই কম্পিটিশনে অংশগ্রহণ করত। এবার এরকমই সে একদিন একটি কম্পিটিশনে গেছিল এবং তখনই সেখানে হাজির হয় জেনারেল রুই। আর জেনারেল রুই তো সেখানে এসেই বলে যে, "শুনছিলাম রাজকুমারী লিন নাকি কোনো এক সুন্দরী মহিলা কবিকে নিয়ে সাথে ঘোরেন। তা আমি সেই কবির আসল পরিচয় জানতে চাই।" এবং এই বলে সেই গ্রেসির মুখের যে মাস্কটা ছিল সেটা সরানোর চেষ্টা করছিল, কিন্তু গ্রেসি তো তৎক্ষণাৎই সেখান থেকে সরে যায় এবং জেনারেল রুই তখনই ভয় দেখায় যে তার সাথে মহারাজের যে সম্পর্ক রয়েছে তাতে সেন পরিবার অর্থাৎ জনের পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেন পরিবারের লোকেরা ক্ষমতাচ্যুতও হতে পারে।
এবার সেন পরিবার অর্থাৎ জনের সমস্যা হবে এই শুনে গ্রেসি তো ভয় পেয়ে যায় এবং গ্রেসি তাকে জিজ্ঞাসা করে যে কি হতে চলেছে বা কি বিপদ হতে চলেছে সেটা যদি জেনারেল রুই তাকে জানায়। এবং জেনারেল রুই তো তখনই খুবই কুৎসিত ইঙ্গিত করে গ্রেসিকে বলে যে আমার কোলে যদি তুমি বসো তাহলেই তোমাকে জানাবো। এবার গ্রেসি তো তখনই সেখান থেকে চলে যাচ্ছিল। জেনারেল রুই বলে ওঠে যে তুমি যদি আজকে এখান থেকে চলে যাও কালকে কিন্তু জনকে তুমি মৃত অবস্থায় পাবে। তাছাড়া তুমি জনের জন্য এত চিন্তিতই বা কেন? তুমি নিশ্চয়ই জনকে চেনো না। আসলে জেনারেল রুই খুব ভালো করেই বুঝতে পেরেছিল এটা কে এবং ইচ্ছা করেই সে গ্রেসিকে অপমান করার জন্য এমনটা করেছিল। এবার গ্রেসি তো তখনই জেনারেল রুইর সামনে নীল ডাউন হয়ে তার কাছে হাত জোড়ো করে প্রার্থনা করে এবং জেনারেল রুই তার পা দিয়ে গ্রেসির হাত পাড়িয়ে দেয়। মানে তাকে এইভাবে কষ্ট দেওয়া হয়, অপমানিত করা হয় এবং সেই অপমান গ্রেসি চুপ করে সহ্য করে। সেই দিনের পর থেকে গ্রেসি রাজকুমারীর সাথে বা কারোর সাথেই আর কোনো যোগাযোগ করেনি বা তার এই কবিতা লেখার শখও সেই দিনই ঘুচে গেছিল। এবং রাজকুমারী লিনও তাকে কোনো সাহায্য করতে পারেনি কারণ তখন পলিটিক্যাল অবস্থা বা পলিটিক্যাল পাওয়ার যেটা ছিল সেটা রাজকুমারী লিনের সাপোর্টে ছিল না। এবার সেখান থেকে গ্রেসি আর জন তো বেরিয়ে আসে। জন বলে ওঠে যে এত বড় ঘটনা একটা হয়েছিল তুমি আমাকে বলনি কেন? এবং গ্রেসি তখনই বলে যে বলেও বা কি লাভ হতো? আর তাছাড়া জেনারেল রুই তো পরে শাস্তি পেয়েছি, তাকে তো এমনিও এক্সাইল করে দেওয়াই হয়েছে, তাই জন্য আর আমি কিছু বলার প্রয়োজন মনে করিনি। কিন্তু তারপর সেই দিন বাড়িতে ফিরে গ্রেসির সাথে যেটা হয়েছিল সেটা কিন্তু আরো মর্মান্তিক ছিল, যেটা জন তখনও জানতো না। যাই হোক, এবার তারা যখন এসব কথা বলছিল তখনই চেস্টার সেখানে নেমে আসে। আসলে প্রিন্সেস লিনের যে ওই স্পেশাল ধূপটা ছিল সেটার ধোঁয়া তো ঘরের বাইরে অবধি আসছিল, তাই জন্যই চেস্টার এই সময় গ্রেসিকে দেখতে পাচ্ছিল। চেস্টার বলে ওঠে যে গ্রেসি, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো। আসলে তোমার মৃত্যুর দিনই শেষ তোমার সাথে দেখা হয়েছিল। রাজকুমারীর তরফ থেকেই আমি সেদিন তোমাকে দেখতে গেছিলাম। জন বুঝতে পারে যে চেস্টার গ্রেসিকে ভালোবেসে তার মৃত্যুশয্যার পাশে ছিল না, সে রাজকুমারীর তরফ থেকে গেছিল নিজের কর্তব্য পালনের জন্য। মানে মৃত্যুর আগে তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি অভিমানগুলো ছিল এখন সেগুলো আস্তে আস্তে মিটে যাচ্ছিল। এবার আমরা দেখতে পাই যে গ্রেসি আর জন তাদের বাড়িতে ফিরে আসে এবং তখনই জনকে তার বাবা ডেকে পাঠায়। এবার তার বাবা তো জনের ওপর প্রচন্ড রেগেছিল যে জন এমনটা কেন করছে, জন চারিদিকে শত্রু বানাচ্ছে, জন রাজকুমারী লিনের সাথে হাত মেলাচ্ছে। মানে এক কথায় বলতে গেলে জন চেষ্টা করছিল সেই সময় যে বর্তমান সম্রাজ্ঞী ছিল অর্থাৎ রানী চুইয়ের বিরুদ্ধে যাওয়ার এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়ানোর, মানে অনেকটা রাজদ্রোহের সমান যেটা। অপরদিকে আমরা গ্রেসিকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে তার শাশুড়ি তো তার সাথে কথা বলতে চায়। গ্রেসি শাশুড়ি বলে ওঠে যে গ্রেসি, তোমার যদি কোনো রাগ থাকে তাহলে সেটা আমার উপর বার করো, দয়া করে জনের কোনো ক্ষতি করো না। তুমি দেখছোই তো 3 বছর ধরেও কত কষ্ট করছে, নিজের ওপর কেমন টর্চার করছে, তুমি দয়া করে কিছু করো না। আর ও তোমার জন্যই বদলা নিতে চাইছে, তাই জন্যই ও এত কিছু করছে, রাজ পরিবারের সাথে ঝগড়া লড়াই করতেও ও রাজি হয়ে গেছে। তুমি এমন কিছু করো না যাতে আমাদের পুরো পরিবারটা ধ্বংস হয়ে যায়। এবং গ্রেসি তো এই প্রথম জানতে পারে যে জন তার জন্য এত বড় রিস্ক নিয়েছে। গ্রেসি তো জনের ঘরে যায় এবং তাকে জড়িয়ে ধরে, কারণ গ্রেসি এই প্রথমবার জনের ভালোবাসাটা ফিল করতে পারছিল বেঁচে থাকাকালীন, যেটা সে কখনোই করতে পারেনি। এবার আমরা পরের দিন ওই কবিতার কম্পিটিশনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই জন সেখানে গ্রেসির কবিতাগুলি পাঠ করে এবং সেখানে মহারাজও উপস্থিত ছিলেন এবং মহারাজ, রাজকুমারী লিন এরা দুজনেই গ্রেসির প্রতি সম্মান জানান। মৃত্যুর পরে গ্রেসি তার সম্মান পায় একজন কবি হিসাবে, মানে তার জীবনের যে এমটা ছিল বা ইচ্ছাটা ছিল সেটা পূরণ হয়। এবার গ্রেসির জীবনে যা যা ইচ্ছে ছিল সেগুলো তো সবই পূরণ হয়ে গেছিল, কিন্তু তারপরেও গ্রেসি কেন এই দুনিয়া ছেড়ে যেতে পারছিল না। এবার গ্রেসি তো কম্পিটিশনের ওখানে সেই টেম্পলের প্রিস্টকে দেখতে পায় এবং সে তাকে বলে যে আমার তো সমস্ত ইচ্ছাই পূরণ হয়ে গেছে, তাহলে আমি কেন এখনো এই জীবন থেকে মুক্তি পাচ্ছি না? এবং প্রিস্টই তো বলে ওঠে যে কারণ বেঁচে থাকার ইচ্ছা, বেঁচে থাকার ইচ্ছাটা তোমার মনে এত গভীরভাবে রয়েছে যে এই দুনিয়া ছেড়ে তুমি যেতে পারছো না। গ্রেসির মনে পড়ে যায় যে জন তাকে বলেছিল যে কি ব্যাপার, তুমি কি আমাকে ছেড়ে যেতে পারছো না বলেই এখানে আটকা পড়ে রয়েছো? সেটাই হয়তো সত্যি। জনের তার প্রতি ভালোবাসা এবং গ্রেসির তার স্বামীর প্রতি ভালোবাসা, এই দুটোই তাকে এখানে বেঁধে রেখেছিল। জনও কিছুতেই চাইছিল না যাতে গ্রেসি এখান থেকে চলে যাক, তাই সে কোনো না কোনো ছলনা করে গ্রেসির এক একটা উইশ পূরণ করতেই থাকছিল। নিজের চাকরি ছেড়ে দিয়েছিল যাতে গ্রেসির সাথে বেশি সময় কাটাতে পারে।
গ্রেসি বুঝতে পারে যে জন তাকে সত্যিই ভালোবাসতো। অপরদিকে আমরা জন এবং রাজকুমারী লিনকে দেখতে পাই। রাজকুমারী লিন বলে ওঠে যে জন, একটা কথা যেটা কোনোদিনই গ্রেসি তোমাকে বলেনি, কিন্তু আমি যদি না বলি সেটা বড্ড অন্যায় হয়ে যাবে। তাই এই সত্যিটা আমি আজকে তোমাকে জানাচ্ছি। যেদিন কবিতার কম্পিটিশনে জেনারেল রুইয়ের সাথে ওই ঘটনাটা ঘটেছিল, সেই দিন বাড়ি গিয়ে বুইকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। আমরা দেখতে পাই যে সেদিন তো গ্রেসি বাড়িতে ফিরে আসে এবং তার শ্বশুর শাশুড়ি তো ততক্ষণে এই ঘটনার কথা জানতে পেরে গেছিল, এবং তাই জন্যই গ্রেসির শাশুড়ি তার ওপর প্রচণ্ড অত্যাচার করে, তার ওপর প্রচণ্ড মারধর করা হয়। এবং তখন গ্রেসি প্রেগনেন্ট ছিল, এবং এই অত্যাচারের ফলেই গ্রেসির সন্তানটি নষ্ট হয়ে যায়। গ্রেসি চুপচাপ সেই অত্যাচার সহ্য করেছিল এবং সেই ব্যাপারে জনকে কিছুই বলেনি। গ্রেসির শাশুড়ি তাকে দুশ্চরিত্র, অপয়া, বাজে মেয়ে, অনেক ধরনের বাজে কথা বলেছিল, কিন্তু এই অত্যাচারের ফলে যে সন্তানটা নষ্ট হয়ে যাবে সেটা গ্রেসি কখনোই কল্পনা করতে পারেনি। গ্রেসি তারপরই বাড়ি থেকে বেরিয়েছিল জনকে খোঁজার জন্য, কারণ জন তো কয়েকদিন ধরে বাড়িই ফিরছিল না, বন্ধুদের সাথে সে সরাইখানায় ঘুরে বেড়াচ্ছিল। এবং গ্রেসি মাঝপথে জনকে দেখতেও পেয়েছিল যে জন হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে। একদিকে গ্রেসির মিসক্যারেজ হয়ে গেছে, অন্যদিকে তার স্বামী সরাইখানায় বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখার পর গ্রেসির আর কোনো কিছু বলার ইচ্ছাই ছিল না, কারণ ততদিনে তার মনে অভিমানের অনেক বড় পাহাড় জমে উঠেছিল। তাই জন এই সত্যিগুলো কখনো জানতেই পারেনি। অপরদিকে জনও যে তার সন্তানকে নিজের পরিবারের পরিচয় দেওয়ার জন্য 3 দিন 3 রাত অনুনয় করেছিল সেটাও গ্রেসি জানতো না। মানে তাদের মধ্যে না বলা কথা আর ভুল বোঝাবুঝির অনেক বিশাল বড় একটি সমস্যা তৈরি হয়েছিল। এবার জন তো রাজকুমারী লিনের থেকে এই খবর জানতে পারে, এবং সে তো তার বাড়িতে ফিরে এসে প্রচন্ড ঝামেলা শুরু করে যে, মা, যখন গ্রেসির সন্তানটা নষ্ট হয়ে গেছিল তখন তো তোমার খুশি হওয়ার কথা ছিল, তুমি তো এই কাজটা করিয়েছিলে, তাহলে তারপরেও সব দোষ গ্রেসির ওপর কেন পড়লো? জনের মা তো বলতে থাকে যে, বিশ্বাস করো আমি ইচ্ছা করে এমনটা করিনি। এবং জন তো প্রচন্ড চেঁচাতে থাকে। তার বাবা তো বলে ওঠে যে, তোমার মতো ছেলে আমার না হয় ভালো ছিল, আমাদের সাথে আর কোনো সম্পর্ক রাখবে না। এবং জন তো বলে ওঠে যে, এই পরিবারে আমি 3 বছর আগেও থাকতে চাইনি আর এখনো থাকতে চাই না। এবং এই বলে জন তো বাড়ি থেকে বেরিয়ে যায়। এবার অপরদিকে জনের মা অর্থাৎ গ্রেসির শাশুড়ি তো তখনই গ্রেসির আত্মাকে দেখতে পায়, এবং সে বলে ওঠে যে, গ্রেসি, তোমার সাথে যা যা অন্যায় হয়েছে সবই আমার দোষ, আমার স্বামীর দোষ, জনের তো কোনো দোষ নেই। তুমি দয়া করে ওকে বাঁচাও, ও সত্যিই তোমাকে ভালোবাসে। তোমার মারা যাওয়ার পর ও এই লকেটটা খেয়ে নিজেকে খতম করার চেষ্টা করেছিল, ও হয়তো আবারও নিজেকে খতম করে দেওয়ার চেষ্টা করবে। দয়া করে তুমি ওকে বাঁচাও। আমরা দেখতে পাই যে অতীতে গ্রেসি মারা যাওয়ার পর জন এর আগেও নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেই চেষ্টায় সে সফল হয়নি। মানে তার মা কোনো রকমে তাকে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু জন আবারও সেই চেষ্টা করতে পারে। এবার আমরা জনকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে সেই দিন তাদের শহরে ল্যান্টার্ন ফেস্টিভ্যাল হচ্ছিল। মানে চাইনিজ নিউ ইয়ার শুরুর আগের কয়েকদিন ল্যান্টার্ন ফেস্টিভ্যাল হয়, যেখানে সকলে তাদের নিজের ইচ্ছাগুলো ওই লণ্ঠনে লিখে রাখে। এবং জন এরকমই কিছু ল্যান্টার্নের সামনে গিয়ে প্রচণ্ড কাঁদছিল যে, আমার জন্যই গ্রেসিকে আমি রাখতে পারিনি, আমার জন্যই সারাটা জীবন ওকে এত কষ্ট পেতে হয়েছে, পুরো বিবাহিত জীবনটা ও এরকম কষ্টে কাটিয়েছে। এবং তখনই গ্রেসি ছাতা নিয়ে তার কাছে আসে এবং সে জনের চোখের জল মুছিয়ে দেয়। জন তো সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে যে, আমাকে ক্ষমা করে দাও, আমারই সব দোষ, আমার জন্যই সবকিছু হয়েছে। এবং গ্রেসি তো বলে ওঠে যে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবং তখনই তাদের সামনে একটি ভিখারি ছেলে ভিক্ষা চাইতে আসে। এবার জন তো সঙ্গে সঙ্গে তার ব্যাগ থেকে একটু রৌপ্যখণ্ড বার করে বাচ্চাটিকে দেয়, কিন্তু জন পরক্ষণেই খেয়াল করে যে বাচ্চাটি তাদের দুজনের থেকেই ভিক্ষা চাইছিল। জন বলে ওঠে যে, মানে, তার মানে তুমিও গ্রেসিকে দেখতে পাচ্ছ? এবার ভিখারি বাচ্চাটি তো বলে ওঠে যে, হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি। এবং জন বুঝতে পারে যে তার মানে গ্রেসি মনুষ্য রূপ ধারণ করতে পেরেছে। জন তো অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব। এবং গ্রেসি বলে ওঠে যে, হয়তো জীবনকালে আমি যা পুণ্য করেছিলাম তার জন্যই ভগবান আমাকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছে, তাই আমি আবারও মনুষ্য রূপ ধারণ করতে পেরেছি। এবং জন তো প্রচন্ড খুশি হয় এবং গ্রেসিকে জড়িয়ে ধরে তাকে ঘোরাতে থাকে যে, আমি প্রচন্ড খুশি, তোমাকে আমি ফিরে পেয়েছি। এবং সে তো ভিখারি বাচ্চাটিকে ডেকে নিজের সমস্ত পয়সা কড়ি তাকে দিয়ে দেয় যে, আমি আজকে প্রচন্ড খুশি, আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব।
গ্রেসি তো মনুষ্যরূপে চলে এসেছিল। তাহলে কি তাদের গল্পের হ্যাপি এন্ডিং এখানেই হবে, নাকি গল্প এখনো বাকি আছে? এবার গ্রেসি আর জন তো খুবই হ্যাপিলি দিন কাটাচ্ছিল, এবং চাইনিজ হ্যাপি নিউ ইয়ারের দিন তারা তো একে অপরকে উইশও করে, যেমনটা ঠিক তারা করেছিল ওই আগে, যখন কিনা তাদের সম্পর্কটা খুব ভালো ছিল এবং সেই দিনগুলো তারা ফিরে পাচ্ছিল। তাদের মাঝখানে সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গেছিল। এখন তারা খুশিতে থাকছিল। এবং তখনই তো জনের একজন পুরনো বন্ধু বলে যে, "কি ব্যাপার লিউ, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো।" এবার এই লিউ নাম শুনে গ্রেসি তো বলে ওঠে যে, এই নামটা আমার খুব চেনা, চেনা লাগছে। এটা তোমার ডাকনাম নাকি?" এবং জন বলে ওঠে যে, "চেনা, চেনা তো লাগবেই। আসলে ছোটবেলায় জনের তো ডাকনাম ছিল লিউ এবং তার একটুখানি তোতলামোর প্রবলেম ছিল। তাই জন্য তাকে তারই অন্যান্য ক্লাসমেটরা খুবই রাগাচ্ছিল এবং তখনই গ্রেসি তাকে বাঁচিয়েছিল। সেই দিন থেকেই জন ঠিক করে নিয়েছিল সে গ্রেসিকেই বিয়ে করবে। তাই বড় হয়ে সে গ্রেসিকেই বিয়ে করেছিল। যদিও তাদের পারিবারিক স্ট্যাটাস খুব একটা মিলত না, কিন্তু তারপরেও সে গ্রেসিকেই জোর করে বিয়ে করেছিল। জন বলে ওঠে যে, "তুমি কি ভাবছো আমি হঠাৎ করেই র‍্যান্ডমলি তোমাকে বিয়ে করলাম? আমি অনেক আগে থেকেই ঠিক করে রেখেছিলাম তোমাকেই বিয়ে করব।" এবং গ্রেসি তো বলে ওঠে যে, "জন, আমার একটা ইচ্ছা আছে। চলো আমরা শহর ছেড়ে গ্রামের কোনো একটা বাড়িতে গিয়ে থাকি। এমনিও তো তুমি আমাকে বলতে যে তোমার এই সমস্ত সরকারি কাজ করতে ভালো লাগে না। তুমি চাষবাস করতে চাও, শান্তির জীবন কাটাতে চাও। তাহলে চলো না আমরা গ্রামেই একটা বাড়িতে গিয়ে থাকি।" এবং গ্রেসি আর জন গ্রামের একটা বাড়িতে এসে থাকা শুরু করে। এবং আমরা দেখতে পাই যে গ্রেসি তো সেখানে জনকে দিয়ে নানা রকমের কাজ করাচ্ছিল। কি করে মুরগি জবাই করতে হবে, কি করে রান্না করতে হবে, কি করে উনুন ধরাতে হবে, সবকিছু। এবং তারা দুজন সেখানে খুবই সুন্দর একটা সময় কাটাচ্ছিল। জন জানতো যে তার কাছে অনেক সময় আছে। গ্রেসি তো এখন সারা জীবন তার সাথেই থাকবে। কিন্তু জনের এই ধারণাটা ঠিক ছিল না। আমরা দেখতে পাই যে গ্রেসি আর জন রাতের বেলা খাওয়া-দাওয়া করছিল এবং জন তো গ্রেসিকে জড়িয়ে ধরে যে, "গ্রেসি, আমি খুব খুশি। আমি তোমার সাথে এইভাবেই খুশি হয়ে সারাটা জীবন থাকতে চেয়েছিলাম। আর এখন আমার সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে।" কিন্তু গ্রেসি জানতো তার কাছে আর বেশি সময় নেই। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে কি হয়েছিল। আসলে গ্রেসি ওই প্রিস্টের কাছে সাহায্য চাইতে গেছিল যে, "কি করলে জনকে আমি নিজের থেকে মুক্তি দিতে পারবো? কারণ আমি তো এই পৃথিবী থেকে মুক্ত হতে পারছি না এবং জন তো নিজের প্রাণ নিতে যাচ্ছে। তাহলে জনকে আমি কি করে বাঁচাবো? আমার মনে হয় ও কিছুদিন আমার সাথে নরমাল হাসব্যান্ড ওয়াইফ হিসেবে থাকতে চায়।" মানে জনের ইচ্ছা এটাই ছিল যে সে গ্রেসির সাথে স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো জীবন যাপন করবে এবং সেই ইচ্ছাটাই ওই প্রিস্ট পূরণ করে। মানে গ্রেসিকে সে মনুষ্য রূপ ধারণ করতে সাহায্য করে। কিন্তু শর্ত এটাই ছিল যে ১ সপ্তাহ পর গ্রেসি এই দুনিয়া থেকে বিদায় নেবে এবং গ্রেসি শুধু বিদায় নেবে না, তার সমস্ত স্মৃতি জনের মস্তিষ্ক থেকে মুছে যাবে। এবং গ্রেসি এই শর্তে রাজি হয়েছিল। আমরা দেখতে পাই গ্রেসির দেহটা আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছিল। এবার জনও তো ওদিকে সেই দিনকে ড্রিঙ্ক করছিল গ্রেসির সাথে মজা করে এবং সে ভাবছিল হয়তো ড্রিঙ্কের প্রভাবেই সে এমনটা দেখছে, কিন্তু আসলেই সেটা হচ্ছিল না। গ্রেসি বলে যে, "আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম জন। একটা আত্মা কখনোই পৃথিবীতে আবারও মানুষ রূপে ফিরে আসতে পারে না। এটা কেবলমাত্র ওই প্রিস্টের সাথে আমার একটা ডিল ছিল।" এবার জন তো তখনই একটি কাটারি তুলে নেয় যে, "এটা কখনো হতে পারে না। তোমার যদি কিছু হয় তাহলে এখনই আমি তোমার সাথে মরে যাব।" এবং গ্রেসি তো তখনই তার ক্ষমতার সাহায্যে সেটা জনের কাছ থেকে সরিয়ে দেয়। জন তো কান্নায় সেখানেই ভেঙে পড়ে যে সে ভেবেছিল গ্রেসিকে সে পেয়ে গেছে। সারাটা জীবন সে গ্রেসির সাথে থাকতে পারবে। কিন্তু এমনটা হলো না। গ্রেসি আস্তে, আস্তে মিলিয়ে যায়। মানে গ্রেসির আত্মা এই দুনিয়া থেকে বিদায় নেয় এবং জন তো কাঁদতে থাকে। জন তো প্রচন্ড কাঁদতে থাকে যে এটা তার সাথে কি হচ্ছে এবং সে ওই টেম্পলের দিকে ছুট লাগায়। কিন্তু আস্তে আস্তে তার মাথা থেকে গ্রেসির সমস্ত স্মৃতি মুছে যাচ্ছিল। তার সমস্ত স্মৃতি যেখানে গ্রেসি ছিল সেগুলো আস্তে আস্তে তার একার স্মৃতি হয়ে যাচ্ছিল। জন বুঝতে পারছিল না যে এই কদিন তার সাথে কি হয়েছে। পুরোটাই কি তার জীবনে একটা স্বপ্ন ছিল? সে তো ছুটতে ছুটতে ওই টেম্পলের কাছে আসে। টেম্পলের প্রিস্টই তো বলে ওঠে যে, "কি ব্যাপার? তুমি কি দরকার এখানে এসেছো?" এবং জন তো তখনই পাগলের মতো হাসতে হাসতে কাঁদতে কাঁদতে বলে ওঠে যে, "আমার তো মনেই পড়ছে না।" জনের কাছে পুরো ব্যাপারটা একটা ধোঁয়াশাময় স্বপ্নের মতো হয়ে গেছিল। একটা লম্বা স্বপ্ন, যেটা সত্যি হলে হয়তো তার জীবনটা অন্যরকম হতো। এবং প্রায়ই সে ওই স্বপ্নে দেখা বাড়িটায়, মানে ওই গ্রামের বাড়িটায় ফিরে ফিরে আসতো।
জনের মনে হতো এখানে তার কিছু একটা আটকা পড়ে রয়েছে। এবং এরকমই একদিন জন আবারও বাড়িটায় ফিরে আসে এবং সেই বাড়িতে সে আবারও গ্রেসিকে দেখতে পায়। এবার সেটা সত্যিই গ্রেসির আত্মা ছিল নাকি জনের মনের কল্পনা, সেটা তো তোমাদের ওপরই ছেড়ে দিলাম। এবং এখানেই আমাদের ড্রামা শেষ হয়। জন হয়তো গ্রেসিকে কল্পনা করেই তার বাকি জীবনটা কাটিয়ে দেবে, যেমনটা অনেক সময় আমরা আমাদের প্রিয় মানুষদের না পেয়ে করি। তাই ভালোবাসার মানুষ কাছে থাকতে তাকে আগলে রাখা উচিত, কারণ সে একবার চলে গেলে তাকে ফিরে পাওয়ার অনেক সময় কোনো উপায়ই থাকে না। তো এই দুঃখের ড্রামাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা দেখে তোমাদের চোখে জল এসেছে কিনা সেটাও কমেন্ট করে জানিও। ভালো লাগলে এখনই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের ড্রামাটা দেখার পর মনটা হয়তো খুবই ভারী হয়ে যাবে। তো এই পরের দিন একটা ফানি ড্রামা নিয়ে আমি নিশ্চয়ই আবার ফিরে আসব। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি। তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে এখনই নোটিফিকেশন বাটনে ক্লিক করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।